আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলোর ডায়েরির পক্ষ থেকে আমি লিসা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ধন্যবাদ। পুরুষ আরও যতই সুদর্শন, হ্যান্ডসাম, লুকিং লাইক এ বিউটিফুল হোক না কেন, বিয়ের দিন ওই আবুল মার্কাই দেখায়। এমনটা কেন হয় সে বেডা মানুষই ভালো কইতে পারবে। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় বান্ধবীর বিয়ে আগামী শুক্রবার। 8 জন বান্ধবী মিলে প্ল্যানিং করতেছি কিভাবে কি কি করব। ইতিমধ্যে বান্ধবীর হবু জামাইয়ের ছবি দেখা হয়ে গিয়ে এক দফা কিংকর্তন করা হয়ে গেছে। বান্ধবী আমার মহা খুশি। খুশি হই বা না কেন, এত সুন্দর জামাই বলে কথা। আমরাও মহাখুশি না হই, অন্তত এটা ভেবে খুশি যে বান্ধবীর বিয়েটা এবার খাওয়া যাবে। আমরা মহাখুশি হতে পারিনি বলে আবার ভেবে নিয়ে না যে জ্বলে পুড়ে যাচ্ছি। বিয়ে যেহেতু বান্ধবীর, তাই আর মহাখুশি হওয়া উচিত আমাদের না। সে যাই হোক, একটু পাকনামি করে ফেললাম, ডোন্ট মাইন্ড প্লিজ। 8 জন, আমি, মিনু, আনিকা, জয়া, শম্পা, সাবিনা, রেহানা, তামান্না বান্ধবীকে উপস্থিত হলাম বান্ধবীর বাড়িতে হলুদের দিন। বিয়ায় মেলা আয়োজন করেছে বান্ধবীর বাপ, কিন্তু প্রতিবেশী গুণ সেই মেলা আয়োজনের চেয়ে বেশি মনে করতেছে আমাদেরকে। ড্যাব ড্যাব করে চোখ বাহির কইয়া তাকায় আছে আমাকে দিকে। শম্পা আমার চিমটি মাইরা জিজ্ঞেস করলো, এই তো এই বেডি এমনে তাকায় আছে কেন আমাকে দিকে? তোরে পছন্দ হয়েছে মনে হয় ওই বেটির পোলার লাইকা। সব কয়টা আমার কথা শুই না হাসি শুরু করলো। এদিকে 8 জন মাইয়া মানুষের হাসির আওয়াজে আশেপাশের মহিলাগুলো ভ্যাবাচেকা খেয়ে বসলো। আমি একটু ভালো মাইয়া সেজে গেলাম তৎক্ষণাৎ। সবাইকে ধমকে সুরে চুপ করতে বললাম। সবাই চুপ থাক শয়তানের কাজিনরা, এত ফাজলামো করলে পরে দেখা যাবে তোগো সব কয়টারই চিরকুমারী হইয়া মারা যাইতে হইব। হানিকা আমার কথায় ফুরন কেটে বলল, আসছে আমাদের বিয়ে হইব নাকি? আমরা কি দেখতে কম সুন্দরী নাকি? আমি দাঁত কেলিয়ে বললাম, তোগো সুন্দর ধুইয়া পানি খাবো মানুষে? ওই যে বেডিগণ তাকায় আছে তাদের দিকে। তোরা যে ফাজলামো করতেছিস, পরে দেখা যাইব বেডি তোদের বিয়ায় টকনামি কইরাব দিল। বিয়ার কপালে জুটবই না। সবাই এক দফা হেসে দিলাম। বিয়ের কোণে বান্ধবী লতা আমাদেরকে নিজের রুমে এনে সেট করলেন যেন আমরা শান্তিমতো আড্ডা দিতে পারি। আমি লতাকে ডেকে বললাম, এই ললিতা, একটু পানি খাও না প্লিজ। ওমা গো, ললিতা তো আমার কথায় একদম তেলে বেগুনে জ্বলে উঠে বলল, দেখ, এই তো আজ বাদে কাল আমার বিয়ে, তুই একদম না এসব আজবাজে নামে আমাকে ডাকবি না। আমার জামাই শুনলে কি মনে করবে বলতো? লতার কথা শুনে সবাই হু হা করে চিৎকার করে উঠলাম। আহারে বেচারি, এখনোই জামাইকে নিয়ে কত চিন্তা। দেখিস তোর জামাইও না তোকে ললিতা বলেই ডাকে। জয়ের কথা শুনে আমাদের হাসি যেন আর থামছেই না। সন্ধ্যায় সবাই লতাকে নিয়ে ব্যস্ত হলাম সাজানোর জন্য। লতার ইচ্ছে ছিল বিয়েতে পার্লারে সাজবে, কিন্তু আমরা নাছরবান্দা। আমাদের মতো বান্ধবী থাকতে তুই কিনা সাজবি পার্লারে? অসম্ভব, সেটা আমরা থাকতে কখনোই সম্ভব না। পার্লারের বেটিরে যা টাকা দিবি, দরকার পড়লে এগুলো আমাদের দিবি, তাও আমরাই সাজাবো। লতা চিন্তিত কণ্ঠে বলল, দেখ, বাজে করে সাজাবি না কিন্তু, ভালো করে সাজাবি। লতার কথায় কিছুটা রাগ হলো। আমরা বান্ধবীরা মজা করি বলে কি তোর বিয়েতেও তোকে নিয়ে তোর সাজগোজ নিয়ে মজা করব? আহা এই তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? জানিস তো লতা যে হাবা গোবা। মিনুর কথা তো লতা একেবারে কেঁদে কেটে একাকার। তুই আমাকে হাবা গাবা বলি মিনু? আমার বর যদি জানতে পারে তাহলে কি আমাকে বিয়ে করবে? নাক টানতে টানতে কথাগুলো বলল লতা। লতার কথায় উপস্থিত সবাই মুখ চেপে হাসি লুকানোর চেষ্টা করতে থাকলাম। আসলে লতা হাবাগোবা না, একটু সহজ সরল টাইপের মেয়ে, খুবই মিষ্টি একটা মেয়ে, আর অনেক ভালো। এমনিতেও দুনিয়ায় একটু সহজ সরল হলে সবাই চেপে ধরে, এমনটাই হয় সব জায়গায়। আর এখানে তো সে আমাদের বান্ধবীই হয়।
অবশেষে লতাকে সাজানো শেষ হলো। আয়নার সামনে গিয়ে ওরে বললাম, দেখ তো ললিতা, সাজটা কেমন হলো? লতা আয়নায় একটু সময় চেয়ে থেকে বলল, স্বাস্থ্য হয়েছে মনের মতো, তো তোর মুখের ভাষা ঠিকঠাক লাগছে না। আমি হাসলাম লতার কথায়। লতাকে বাইরে স্টেজে বসিয়ে দিয়ে আসলাম আপনারা যা করার করে নিন। আমরা বান্ধবীরা সাজগুজ করে এসে যেন দেখি আপনাদের কাজ শেষ। খুব বড় সড়ো হুমকি দিয়ে চলে আসলাম রুমে। এবার আমাদের ভূত হওয়ার পালা। 8-8 জন মাইয়া মানুষ, এর সাজতে কত সময় লাগতে পারে বলেন তো দেখি? কিন্তু না, আমি ওদের সবাইকে বুঝিয়ে বললাম, দেখ, কেউই লেট করবি না, সবাই যার যার সাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করবি। আর কারো সমস্যা হলে আমি হেল্প করব, যেহেতু আমি সাজবো না। আমি আসলে সাজগুজ তেমন করি না, তাই তোদেরকে আমি হেল্প করে দিচ্ছি, তাড়াতাড়ি কর, তা না হলে গভীর রাত হয়ে গেলে তোদেরকে ভূত ধরবে এই গ্রামে। রাতের ভূতের ভয়ে হোক আর যে কারণেই হোক, সবাই খুব তাড়াতাড়ি সুন্দর করে সেজে গুজে রেডি। মাশাআল্লাহ, সবাই কি সুন্দর লাগছে। বের হওয়ার আগে বললাম, এই তোরা এদিকে আয়, তোদের সুন্দর লাগছে খুব, একটু গায়ে ফু দিয়ে দিই। আমার কথায় যেন সবাই আকাশ থেকে পড়লো, পাত্তা না দিয়ে চলে গেল বাইরে। আমিও পাত্তা না পেয়ে পাত্তাহীনতা নিয়ে চলে আসলাম বাইরে। অনেক মানুষজন বাইরে, বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, মানুষ তো থাকবেই। সবাই অবশ্য হলুদ রাত দেখার উদ্দেশ্যে আশেপাশে ঠিকই উপস্থিত হয়েছে। আমরা 8 জন যখন একসাথে বের হলাম, সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আসলে 8 জন মেয়ে এক জায়গায় হওয়ায় একটু বেশিই লাগছে। সবার চাওয়াচাওয়িতে আমি যেন একটু অস্বস্তিতে পড়ে গেলাম। আর এতে লাইটিংয়ের মধ্যেও কেমন যেন গা গোলাচ্ছে, তাই একটু আড়ালে আসার চেষ্টা করলাম। তাও কারো কারো দৃষ্টি যেন আমাদেরই উপরেই। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, কিরে, এরা সবাই এমন হাঁ হয়ে তাকিয়ে থাকবে নাকি সারা রাত? এত তাকানোর কি আছে বলতো? তবে যে একটু বেশি সুন্দর লাগছে, তাই সবাই তাকিয়ে আছে ঋতু। আমি ব্রু কুচকে বললাম, আমাকে? কি, আমি তো সাজলামই না, আমাকে সুন্দর লাগার কি হলো বলতো গাধি? কোনো এক পাশ থেকে কেউই জবাব দিল, কাউকে না সেজে এতটা স্নিগ্ধ লাগতে পারে, সেটা আপনাকে না দেখলে বিশ্বাসই করতাম না। কথাটা শুনেই সবাই একসাথে চমকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। কিন্তু কে বললো? কাউকে তো দেখছি না। কে বললো এই কথাটা? সকাল হতেই বিয়ে তোড়জোড় পড়ে গেল। বাইরে পাখির কিচিরমিচির, প্রতিবেশীদের হাকডাক, আত্মীয় স্বজনদের আনন্দ উল্লাসে আর বাচ্চা কাচ্চাদের চিল্লাচিল্লিতে পরিবেশটা কেমন জমজমাট হয়ে উঠেছে। এদিকে আমরা তো এত চিল্লাচিল্লিতে আর ঘুমাতেই পারলাম না। ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠতে হলো আমাদেরকে। আমরা উঠে পড়লাম। শম্পা লতাকে ডাকতে নিল, এর মধ্যেই আমি বারণ করলাম লতাকে যেন না ডাকে। বেচারি মাঝরাত পর্যন্ত হলুদের কোণে সেজে বসেছিল সঙ্গের মতো। বিরক্ত লাগলেও প্রকাশ করার অনুমতি নেই। বিয়ে বলে কথা, এক একজন আসছে আর ফটোশ্যুট করছে, এই ছিল কাহিনী। অবশ্য গতকাল রাতে ভালো ঘুম হয়নি কারোরই, তাও আমরা উঠে গেলাম। লতা না হয় আর একটু ঘুমিয়ে নি, আজকে আবারও ওর ওপর দিয়ে ধকল যাবে। আমার এই বড় মানুষের মতো কথা শুনে সবাই আমাকে এক দফা পচিয়ে দিল। অবশ্য তাতে আমার কিচ্ছু যায় আসে না। সকালের খাবার ইতিমধ্যে সবার শেষ। বিয়ে বাড়িতে তো হট্টগোল থাকবেই, কিন্তু এই মুহূর্তে আমার এসব আর ভালো লাগছে না। মাথাটা কেমন ঝিমাচ্ছে, কাল রাতে ঘুম হয়নি মূলত, এটাই তার কারণ। আর এত মানুষজনের ভিড়েও আমার তেমন পছন্দ নয়, আমার কেবল নিরিবিলিতেই থাকতে ভালো লাগে। শম্পাকে এসব বলছিলাম, লতা এসে বলল, তাহলে তোরা একটু বাড়ি থেকে বের হয়ে আমাদের পুকুর পাড় থেকে হেঁটে আয়, ভালো লাগবে। লতার একজন কাজিনকে সাথে নিয়ে আমরা চলে আসলাম লতাদের পুকুর পাড়ে। আহা, এত শান্তি এখানে, স্নিগ্ধ বাতাস যা মন ছুঁয়ে যায়। পুকুরের পানি স্বচ্ছ, একদম টলমল করছে। পুকুরের এত সুন্দর পানি দেখে আনিকা বায়না ধরলো এখানে যেন গোসল করা হয়। অর্ধেক রাজি হলো, আর কেউ কেউই রাজি হয় না। আমি অবশ্য রাজি হইনি, এই খোলামেলা পরিবেশে গোসল করা সম্ভব নয়। তারপর আবার বিয়ে বাড়ির মতো লোকজন আছে।
পুকুর পাড়ের অনেক গাছগাছালির মধ্যে ফলের গাছ ছিল কিছু, যেখান থেকে আমরা প্রায় অর্ধেক শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। বর চলে আসছে, সবার রেডি হওয়া প্রায় শেষ। লতাকেও সুন্দর করে সাজিয়ে দিলাম আমরা। লতার কিছু কাজিন এসে আমাদেরকে বলল আমরা বরকে গেটে ধরবো কিনা। ওর কথা শুনে আনিকা বলে উঠলো সে যাবে। আমি এক ধমকেই সবাইকে থামিয়ে দিলাম। লতার কাজিনদের বুঝিয়ে বলে দিলাম আমরা এখান থেকে কেউই যাচ্ছি না, আর তোমাদের জন্য উপদেশ থাকবে তোমরা যাওয়ার দরকার নেই, কোনো ছেলেদের গিয়ে পাঠাও, বাকিটা তোমাদের ইচ্ছে। কি হতো গেলে? যেতে না হয় একটু, বিয়েতেই তো আনন্দ করবি। তুইও যাবি না, ওদেরও যেতে দিবি না? আমি বললাম আমি যাব না মানে ওরাও যাবে না, নিজের ভালো করব আর ওদের ভালোটা চাইবো না? বাদ দে, তোরা এসব বুঝবি না। এক দফা তর্ক বিতর্ক করা শেষ, আর করা যাচ্ছে না, তাই লতাকে পাঠিয়ে দিলাম স্টেজে। খাওয়া দাওয়া শেষ করলাম। এবার বান্ধবীর বরকে একটু দেখে আসার সময় হলো। সবাই মিলে গেলাম একটু দেখতে। বর দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম, এমন কেন লাগতেছে ব্যাটারি। সম্পদ বলেই ফেললো, এই কি, এটা বর? এমন কেন লাগছে? ছবিতে তো হ্যান্ডসাম লাগছিল। আমি ওরে থামিয়ে দিয়ে বললাম আরে ওই যে বললাম না, বেড়া মানুষ আরও যতই স্মার্ট হ্যান্ডসাম হোক না কেন, বিয়েতে তাদের লুকিং লাইক এ ছাগল মনে হয়। বিয়েতে ক্লিন সেফ দিয়ে টিয়ে একেবারে বাজে অবস্থা। যাই হোক, অনেক সমালোচনা করলি এই ব্যাটারি নিয়ে, চল এখানে আর থাকা লাগবে না, অনেক মানুষ এখানে, ফাঁকা কোনো জায়গায় যাই। ঋতু, তুই এত ফাঁকা জায়গা কেন খুঁজছিস বলতো? আমার গুণধর বান্ধবী আমাকে শুধালো এই কথা। আমি বললাম আমার মানুষজন এর এত ভিড় ভালো লাগে না, সেটা কি তুই জানিস না? সবাই একসাথে বলে উঠলো ওপসি, তুই একটা নিরিবিলি। আমাকে ওরা এটাই নিকনেম দিয়েছে, নিরিবিলি। বিয়ে মানে যেমন আনন্দ, তেমনি বিচ্ছেদের অন্যতম কষ্টের কারণ। এত বছর মা বাবা ভাই বোন এত কাছের আত্মীয় স্বজনদের ছেড়ে নতুন মানুষদের সাথে নতুন জায়গায় থাকতে হবে, ব্যাপারটা ভাবলেই কেমন দম বন্ধ হয়ে আসে। কিন্তু কি আর করার, মেয়েদের নিয়মটাই যে এমন, এই নিয়ম মেনে সবাইকেই চলতে হয়। কয়েকজনই বা নিয়ম এর বাইরে যায়। আর এই বিয়ের সবচেয়ে কষ্টের সময়টা হচ্ছে বিচ্ছেদের সময়টা। লতাও আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। কি যে কষ্টের ব্যাপার বোঝার মতো না। কত হাজারো স্মৃতি লতাকে নিয়ে, আমরা কত মজা করতাম এই লতাটাকে নিয়ে। আমাদের বন্ধুত্বের মাঝে লতাই চলে গেল আগে। এত আনন্দ শেষ করে এখন পরিবেশটা কেমন চাপা কষ্টে দম আটকে আছে মনে হচ্ছে। লতাকে বিদায় দিয়ে রুমে এসে ব্যাগ গুছিয়ে নিচ্ছি সবাই। এখন আমাদেরকেও চলে যেতে হবে, আমরা থেকে আর কি করব। কিন্তু এর মধ্যেই লতার আম্মু এসে আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আন্টির এমন আবদার আমরা কেউই ফেলে দিতে পারলাম না। কলেজ বন্ধ থাকায় কারো কোনো সমস্যাও হলো না। সবাই বাসায় জানিয়ে দিলাম ব্যাপারটা। আমরা থেকে গেলাম, তবে লতাকে ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সবাই রাতে একসাথে আড্ডা দিচ্ছে লতা দিয়ে সেই পুকুর পাড়ে। লতার কাজিনরাও আছে আমাদের সাথে। রাতে স্নিগ্ধ বাতাস, খুব ভালো লাগছে পরিবেশটা। আড্ডার মাঝে হঠাৎ আমার ফোনের দিকে নজরটা গেল। ফোনটা ছিল আমার পাশে, তবে নিচে রাখা ছিল। কল আসাতেই নজর দিলাম ফোনটার দিকে, কিন্তু তাকিয়ে দেখলাম ঠিক ফোনের স্ক্রিনের উপরে একটা চিরকুট রাখা। সবার নজর আমার ফোনের উপরে। কল আসাতে ওরা তাকিয়েছিল, কিন্তু তখনই ফোনের আলো জ্বলে ওটার সাথে সাথে চিরকুটটা দেখে ফেলল। সবাই কোনো রকম লাফিয়ে পড়লো চিরকুটটা দেখার জন্য। আমি সবাইকে থামিয়ে দিয়ে বললাম থাম, আমি দেখছি। প্রিয় বিহঙ্গ, ভয়ঙ্কর রকমের মায়াবী আপনি। জাস্ট এইটুকু লেখা ছিল। সবাই হাঁ হু করে উঠল, কিন্তু আমি আবারও অবাক হলাম। আমি মনে মনে ভাবছি কে এসে। লতার বিয়ের 2 দিন হয়ে গেল, লতাদের বাড়িতেই আছি আমরা এখনো। আগামীকাল লতাকে এনে দিয়ে চলে যাব। এখানে সবাই মিলে ভালোই সময় যাচ্ছে। সবাই মিলে আড্ডা দিচ্ছি, মাঝে মাঝে লতাকে মিস করছি। তবে হুট করে ওই অচেনা মানুষটা সে কই থেকে এসে একটু খোঁজা মেরে চলে যায়,
সেটাই বুঝতে পারছি না। এই বিষয়টাই মাঝে মাঝে ভাবাচ্ছে আমাকে। আমার বান্ধবীরাও অবশ্য এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছে, কিছুই পায়নি। কি সে, এটাই এখন মনের একমাত্র ভাবনা। যাই হোক, বিষয়টাকে এতটাও পাত্তা দেওয়া উচিত হবে না ভেবে চেপে গেলাম। যার দরকার পড়বে সে নিজে এসেই ধরা দেবে আমার, এত চিন্তা না করে হবে। আজ লতার শ্বশুরবাড়িতে যাচ্ছি সবাই মিলে। আমরা 8 জন বান্ধবী আর লতার অনেকগুলো কাজিন মিলে সুন্দর করে রেডি হলাম। বান্ধবী শ্বশুরবাড়ি বলে কথা, আমাদের ভাবসাবই তো আলাদা রকমের। সবাই রেডি প্রায় শেষ এমন সময় সাবিনা শম্পাকে উদ্দেশ্য করে বলল, এ কি, তুই এমন লেপটে লিপস্টিক লাগিয়েছিস কেন? শম্পা মুখ চোখ কালো করে বলল, তাতে তোর কি? তোর মন চাইলে তুইও দে, অভাব পড়ছে নাকি? ওপাশে আবার আনিকা মিনুকে বলে উঠল, কিরে মিনু, পারফিউমের ডিব্বা কি খালি করে ফেলছিস নাকি? এত পারফিউম কেউ দেয়? মিনু মনে হয় পারফিউম দিয়া গোসল করে ফেলছে। এই বলে সবাই হু হু করে হেসে উঠল। এদের এই এক কাজ, আজে বাজে কথা। বলে নিজেরাই বলদের মতো হাসাহাসি করা। লতার শ্বশুরবাড়িতে এসে ইতিমধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। লতার জামাইয়ের সাথে কিছু সময় আমরা হাসি ঠাট্টা করলাম। লতার খুঁজে লতার রুমে ঢুকলাম, একসাথে সবগুলো। লতা রেডি হচ্ছিল। শম্পা বরাবরই একটু সোজা সাপটা টাইপের। হুট করেই সবার সামনে জিজ্ঞেস করে বসলো, কি রে ললিতা, তোর জামাই তোরে বাসর রাইতে কি উপহার দিল? শম্পার এমন আহাম্মকের মতো প্রশ্ন শুনে রুমে থাকা প্রতিটা প্রাণী ইঁদুরের গর্ত খুঁজতেছিলাম লুকানোর জন্য, তা না হলে উপায় আছে। এখানে প্রায় অনেক মুরব্বীরাও ছিল। ওর এহেন কথা শুনে ওনারা কি না কি ভেবে বসে থাকবে। এর মধ্যেই লতার নানি শাশুড়ি বলে উঠল, এখনকার পোলাপানগুলো যে এত ঝাউরা ঝাউরা। সাবিনা বুদ্ধিমত্তা প্রকাশ করতে গিয়ে বলল, আরে নানি, আসলেও তো বিয়েতে একখান বাচ্চাও আছে, এর জন্য এমন প্রশ্ন করছে। সাবিনার এমন কথা শুনে শম্পা সহ সবাই হুঙ্কার দিয়ে হেসে উঠল। আমি প্রসঙ্গ পাল্টিয়ে বললাম, লতা, তোর রেডি হওয়া শেষ কর তাড়াতাড়ি, আমাদের আবার বের হতে হবে। এবার আমাদের বের হওয়ার পালা। যাওয়ার সময় বাঁধলো আরেক বিপত্তি। একে একে সবাই গাড়িতে উঠে গেল, এদিকে আমি এখনো উঠতেই পারিনি। কি করে বা পারবো? গাড়িতে জায়গাই হচ্ছে না যেন। আসার সময় ভালোই জায়গা হয়েছিল, এখন মানুষ বেড়েছে মনে হচ্ছে। সামনের দুটি গাড়ি ছেড়ে দিয়েছে। আমার বান্ধবীরা হয়তো বুঝতেও পারেনি যে ওদের ঠেলাঠেলিতে আমি গাড়িতেই উঠতে পারিনি। মনে দুঃখে কাঁদতে মন চাইতেছে। এর মধ্যেই দেখলাম লতার জামাই আমাকে ইশারায় ডাকলো। আমি কাছে গিয়ে দেখলাম ওদের গাড়িতে আমি যেতে পারবো। ওদের গাড়িটাই ছিল। উপায় দেখে ওদের গাড়িতে উঠতে হলো। পিছনের সিটে আমি, লতার আর ওর হাজবেন্ড বসেছি। সামনের ড্রাইভার বাদেও আরেকজন আছে, কিন্তু লোকটা এমনভাবে বসেছে যে তাকে স্পষ্ট দেখাই যাচ্ছে না। আর এখন প্রায় সন্ধ্যা, যে কারণে আরোই দেখা যাচ্ছে না। যাই হোক, কে না কে, আমার তো দেখার ইচ্ছা নেই। লতাদের সাথে বসে আমার কেমন অস্বস্তি লাগছিল। লতা বুঝতে পেরে হেসে হেসে বলে উঠল, কিন্তু তোর সমস্যা হলে ড্রাইভার আঙ্কেলের সাথে গিয়ে বসতে পারিস। ওর এমন মজার কথা শুনে আমি যেন আরও বেশি অস্বস্তিতে পড়ে গেলাম। কোনো রকমে ওরে চাপা সুরে থামিয়ে দিলাম। হঠাৎ খেয়াল করলাম পুরো রাস্তায় লতা আর ওর হাজবেন্ডের মিলে অনেক হাসাহাসি করলেও সামনের বসা সেই অচেনা মানুষটা একটু শব্দও করলো না। একদম বসে আছে, কোনো নড়াচড়াও নেই। একটু অদ্ভুত লাগলো ব্যাপারটা। উনি এমন কেন করছে? উনি কি বোবা নাকি, কথা বলতে পারে না? আর মানুষ তো একটু লড়াচড়াও করে। ব্যাপারটা আজব লাগছে ভীষণ। বান্ধবী লতাদের বাড়ি থেকে চলে আসছি আজকে সকালে। এসেই লম্বা একটা ঘুম দিয়েছি। শরীর ভীষণ ক্লান্ত। কোথাও যাওয়াটাও অনেক বিরক্তকর ব্যাপার মনে হয়। শরীর কেমন ম্যাচম্যাচ করে। ঘুমিয়েছিলাম ঠিক, কিন্তু আম্মু এসে চিল্লা ফাল্লা করে ঘুম থেকে উঠাল। ঘুম থেকে উঠেছি ঠিক, কিন্তু বিছানায় ঝিয়ে মেরে বসে আছি।
উঠতে ইচ্ছা করছে না। সেদিনের ওই লোকটাকে ভালো করে দেখাই হলো না, ভালো করে নয় বরং দেখাই হলো না। রাস্তায় উনি নেমে গেছিল। পরে বাড়িতে এসে জানতে পারলাম ওটা লতার মামাতো দেবর হয়। লোকটা যে অনেক ভদ্র সদ্র সেটা ওনার ব্যবহার দেখেই বোঝা গেল। যাওয়ার সময় লতার হাজবেন্ডকে ছোট্ট করে জানিয়ে গেল বিদায়। উনি ওনার কর্মস্থলে যাচ্ছে। লতার কাছ থেকে এইটুকুই জানতে পেরেছিলাম। অবশ্য আমি জিজ্ঞাসাও করিনি। গাড়ি থেকে নামার পর সবাই দৌড়ে আসছিল আমাদের কাছে। এসেই হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, কী রে ইরতু, তুই হুট করে উধাও হয়ে গেলি যে? লতাদের গাড়িতে আসছোস? তা ওই ছেলেটা কে রে? বেশ স্মার্ট কিন্তু দেখতে। একসাথে এতগুলো প্রশ্ন শুনে আমি হতবাক। কি করে পারিস এত প্রশ্ন করতে? একটা একটা করে উত্তর দে তুই, তাহলেই হয়। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল কথাটা। আমি ওরে পাত্তা না দিয়ে চলে আসলাম রুমে। বাইরে দাঁড়িয়ে ওই মুহূর্তে ওর এমন হাবিয়ে যাবিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার মুড ছিল না আমার। ভীষণ মাথা ধরেছিল। পরে অবশ্য সম্পাদ জোরাজোরিতেই লতা আমাদেরকে সব কিছু বলেছিল, সাথে ছেলেটার প্রশংসা করতেও বাদ রাখিনি। যাই হোক, তাতে আমার কি। বিছানায় জিম মেরে বসে থাকা অবস্থাতেই হঠাৎ ফোনটা টুং করে উঠল। ফোনটার কথা মনে পড়ল। বিয়ের পাল্লায় পড়ে ফোনটাকে সময় দিতেই পারলাম না তেমন। অনলাইনেও হই না কতদিন। অবশ্য তাতেই বা কার কি, অনলাইনেও তো আমার আর পাতানো সংসার নেই। এসব উদ্ভট কথা ভাবতে ভাবতেই ফোনটা হাতে নিলাম। কেউই একজন আমাকে কন্ট্যাক্ট নাম্বারে টেক্সট দিয়েছে। প্রিয় বিহঙ্গ পাখি, এই তত্ত্ব দুপুরের দাহন আর সহ্য হচ্ছে না। তোমার স্নিগ্ধ মুখখানা দেখতে পেলে হৃদয় মন দুটোই বরফের ন্যায় ঠান্ডা হতো। অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেলাম আমি এমন মেসেজ দেখে। যেমন অবাক হয়েছি তেমনই হাসিও পাচ্ছে। হাসি পাচ্ছে তার কারণ হচ্ছে আমি আহামরি কোনো সুন্দরী না, কোনো অপ্সরাও না। তাহলে এই আহামক এসব কি বলছে? যত সব আবেগ। আসলে এইসব ভালোবাসা আবেগের কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। আমার শুধু মনে হয় এসব ভালোবাসা কেবল যারা খুব সুন্দর তাদের জন্য, আমার মতো অসুন্দরীদের জন্য না। কেউই এভাবে বলবে আমার মনে হয় হালকা পিতে দেখাচ্ছে, আর না হয় নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ আছে এতে। আসলে আমার এমন ভাবনার কারণও আছে বটে। শুধু শুধু তো আর কেউই এমন ভাবে না। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা ছাড়া কেউই আমাকে স্বার্থ ছাড়া সামান্য কাছে ডেকে বসায়ও নাই। আর সেখানে নাকি আমাকে কেউ ভালোবাসবে। কেউই কখনো যদি ডাকতো আমাকে যে ইটু একটু শুনে যা, তখন কত শখ করে যেতাম আমি তার কাছে। কিন্তু গেলে হয় সে আমাকে কোনো কাজ করে দিতে বলতো, না হয় কটু বাক্য শুনতে হতো। ভাবা যায় মানুষ আমাকে ডেকে নিয়ে কটু বাক্য শোনাতো। এই আমি কি না করবো মানুষকে বিশ্বাস। মাকে যখন গিয়ে বললাম আম্মু ওই চাচি না আমাকে এরকম কথা বলেছে, তখন আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো। আমি চুপটি করে আম্মুকে জড়িয়ে ধরে দু ফোঁটা অশ্রু বিসর্জন দিতাম। ছোটবেলা থেকে এসবই বড় হয়েছে আমি, আর তাই তো মানুষকে ভয় পাই। নিরিবিলি থাকতে আমার ভালো লাগে, আর যে কারণে আমার বজ্জাত বান্ধবীগুলো আমার নাম দিয়েছে নিরিবিলি। তবে আমার বান্ধবীগুলো যে ভীষণ ভাগ্য করে পেয়েছি আমি, সব কয়টা আমার নিজের বোনের মতো। আলহামদুলিল্লাহ, এই দুনিয়ায় আমার আম্মু আর আমার বান্ধবীগুলো ছাড়া আপন বলতে আর কেউই নাই। আর বাবা তো থেকেও নেই। এত সব ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলাম বিছানায়। নিশ্চয়ই আম্মু একটু পরে সে ঝাড়ু ছুঁড়ে মারবে। সে কখন ডেকে গেছে। ফ্রেশ হয়ে খেয়ে রেডি হলাম। আজকে বিকেলে 2টা টিউশনি আছে। বিয়ের জন্য কতদিন পড়াতে পারিনি বাচ্চাগুলোকে। আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। টিউশনিগুলো কাছে হওয়াতে হেঁটেই যাওয়া যায়। আজকের বিকেলটা ভীষণ মনোমুগ্ধকর। হালকা বাতাস, সাথে সাদা ধবধবে আকাশ। হাঁটতে অনেক ভালো লাগছে। হাঁটতে হাঁটতে স্টুডেন্টের বাসার সামনে যেতেই শম্পার সাথে দেখা হয়ে গেল। ওদের বাসা আর আমাদের বাসা কাছে হওয়াতে কোনো সময় আমাদের
দেখা হয়ে যায়। কী রে, নিরিবিলি কোথায় যাচ্ছিস? টিউশনে? আজকে আসলি, আজকেই পড়াতে হবে, একটু রেস্ট নে। উপস, এটাই শম্পার অভ্যাস, একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসে। আমি কোনটার উত্তর দিব? সব কিছু বাদ দিয়ে বললাম, জানিস আজকে ফোনে আরেকটা টেক্সট আসছে। কথা শেষ না হতেই শম্পা আমার হাত থেকে ফোনটা কোনো রকমে কেড়ে নিয়ে টেক্সট দেখাতেই ব্যস্ত হয়ে পড়ল। মেয়েটা এমন কেন যে করে, মনে হয় আমি পালিয়ে যাচ্ছি ফোনটা নিয়ে। এই ঋতু, এই ঋতু, এটা মনে হচ্ছে সেই ছেলেটাই যে তোকে ওই হলুদের রাতে প্রশংসা করেছিল এবং ওই দিন রাতে পুকুর পাড়ে চিরকুটটা দিয়েছিল। আমি আনমনে বললাম, ওইটাই হবে, কিন্তু কে উনি? আমাকেই বা চেনে কিভাবে? তুই জিজ্ঞেস কর কল দিয়ে যে কে উনি। অসম্ভব, আমি পারবো না, পারলে তুই কর। হ্যাঁ, আসছে, আমি কেন জিজ্ঞেস করব? ব্যাডার পরে আমারে বকা দিলে, না না, আমি পারবো না। ওর কথা শুনে আমি ভ্যাবাচে খেয়ে খেলাম কিছুটা। মানে ওরা কেন বকা দিবে এই ব্যাপারে তাই বুঝলাম না। তোর কি দুলাভাই লাগে যে তোরে বকা দিবে? শম্পা চোখ টিপে বলে। হ্যাঁ দুলা ভাই, হয়ে যাবে অতি দ্রুত। ওর কথা শুনে বিরক্ত হলাম আমি। কিসব বলছে এসব? আমার কোনো ইন্টারেস্টই নাই এসবে, ফালতু বিষয় এসব। ওদের মতো আর বাপের হোটেলে খাই না যে এসব আজাইরা কাজকর্ম করে বেড়াবো। নাম্বারটা আমাকে পাঠিয়ে রাখ, বাকিটা আমি তদন্ত করতেছি, তুই যা পড়াতে। ওর ভাবসাব দেখে আমি তো হাঁ হয়ে আছি। যাই হোক, দেখা যাক কি তদন্ত করে আর কি বের করে আমাদের শম্পা আফা। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সকাল থেকে কেমন অশান্তি অশান্তি লাগতেছে। আমার এই একটা সমস্যা, অকারণেই মন খারাপ হয়ে যায়। কোনো কিছুই ভালো লাগছে না। মন খারাপের কারণটা পর্যন্ত খুঁজে পাই না। হঠাৎ আম্মু ডাকলো। ঋতু, আছিস তুই? হ্যাঁ আম্মু, বলো কি হয়েছে? ঘুম থেকে উঠে যে এমন মরার মতো হয়ে থাকিস, এটা আমাকে আর কত কাল দেখতে হবে বলতো? আমার তো তোকে এই অবস্থায় দেখতে ভালো লাগে না। কই একটু হাসি খুশি থাকবি, তা না? হয়েছে আম্মু, থামো তো। এই সকাল সকাল কতগুলো কথা দিলে শুনি। এইগুলো কথা শোনানো হলো? তোর ভালোর জন্যই তো বললাম, একটু পরিপাটি হয়ে চল, দেখবি নিজের কাছেই নিজেকে ভালো লাগবে। কোনো কিছু না বলেই আম্মুকে হুট করে জড়িয়ে ধরলাম। এভাবে হুটহাট জড়িয়ে ধরার জন্য আমার একজন মা আছে, এটাতেই আলহামদুলিল্লাহ। আম্মুকে জড়িয়ে ধরলেই আমার সব অশান্তি কেটে যায়। আম্মু, আমার ভালো লাগছে না। তোর কবে ভালো লেগেছিল শুনি? ছাড়, যা নাস্তা করবি, ফ্রেশ হয়ে আয়। প্রায় 10 মিনিট হতে চললো, শম্পার জন্য অপেক্ষা করতেছি। আজকে ক্লাস আছে, এই গরমে ওর জন্য অপেক্ষা করাটা আমার কাছে ভীষণ তেতো মনে হচ্ছে। টুকি, আমি চলে এসেছি, বেশি অপেক্ষা করাইনি কিন্তু। চুপ, কখন থেকে অপেক্ষা করতেছি আর উনি এসে বলে অপেক্ষা করাইনি? কথা নাই, তাড়াতাড়ি চল। পেছন থেকে কে যেন ডাক দিল। এই ইরতিজা, আইসক্রিম খাবে? পেছনে তাকিয়ে দেখলাম একজন রুষ্ট পুষ্ট যুবক। না ভাইয়া, অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়ার প্রশ্নই আসে না। খেতে খেতে না হয় পরিচয় হয়ে গেলাম। দাঁতে দাঁত কিরমিরিয়ে বললাম, ভাই পরিচিত হতে চাচ্ছি না। উফ, কই থেকে আসে এসব অসহ্য। শম্পা দাঁত কেলিয়ে বলল, খেলে কি হয়, খায়। তোর না আইসক্রিম পছন্দ, তার উপর আবার যা গরম, খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আর এটা তো আমাদের ভার্সিটির ভাই লাগেই। হোয়াট ননসেন্স! আমি কেন অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবো? তুই কি পাগল হয়ে গেছিস শম্পা? আর পছন্দ বলেই উনার থেকে খেতে হবে? দরকার পড়লেই কিনে খাবো। ওপস ইরতু, তুই না একটা জাতা, তোর কপালে যে কি আছে বুঝবি মজা তখন। ও হ্যাঁ, মনে পড়েছে, ওই নাম্বারটা নিয়ে তদন্ত করছিলাম তো। কি হলো, পেয়েছিস কে সে? পেয়েছি, কিন্তু তোরে এমনি এমনি কেন বলবো? ট্রিট দে। আমাকে পাগল মনে হয় তোর? আমি কেন ট্রিট দিব?
তুই এত কিপটামি করিস কেন? তোর এই ফালতু খবর শুনতে হলে তোর ট্রিট দিতে হবে আমাকে? দরকার নাই, তোর মতো বাপের হোটেলে খাই না। অনেক ঝগড়াঝুটি করে ক্লাসে এসে দেখি সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি ব্যাপার, কি হলো? কি রে ঋতু, আজকে কি আমাকে একটু বেশি সুন্দর লাগতেছে নাকি? সবাই যেভাবে তাকায় আছে। শম্পু, তোর এই দিবা স্বপ্ন রাখ, দেখ আগে ঘটনা কি। এর মধ্যেই সাবিনা, মিনু, তামান্না, রেহানা সবাই এসে আমাদের সাথে জড়ো হলো। ওদেরকে জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে? ইতুর, তোর জন্য আজকে পাশের ডিপার্টমেন্টের একটা ছেলেকে একটু আগে এক হিরো এসে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আমি তো ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেছি। আমার কারণে মানে? কি করেছি আমি? আমি তো কাউকে কিছু নিয়ে নালিশও করিনি। আমরা তো তেমন কিছু জানি না, তবে এটা বল যে তোকে কি কোনো ছেলে আইসক্রিম নিয়ে কিছু বলেছে? আমি মনে হয় ব্যাপারটা বুঝে গেলাম, চুপ হয়ে আছি। আমরা আসার সময় তো একটা ছেলে আইসক্রিম খেতে বললো ঋতুকে, কিন্তু আমরা আসতে না আসতেই ওই পোলা আয়শা মায়ের খেয়ে হসপিটালেও চলে গেল। আরে তোরা তো হেঁটে আসলি, আর ওরা তো বাইকে ছিল। মাঠে এসে ওরা ধরা মায়ের আর বলতেছে কখনো কাউকে আইসক্রিম খেতে বলবি, কখনো কাউকে আইসক্রিম খেতে বলবি। এই হলো কাহিনী। আবার নিজের ছেলেদেরকে পাঠিয়েছে হসপিটালে অ্যাডমিশন করার জন্য। ইর্তিজা চুপচাপ শুনে শান্ত ভঙ্গিতে বলল, কিন্তু উনি কে আর এগুলো কেন করছে? আমি তো চিনিও না। এর মধ্যেই মিনু কিছুটা চিল্লায় বলল, এই যে দেখ দেখ, ওইটাই সে। সবাই নিচে তাকিয়ে দেখল একজন যুবক, যাকে দেখে বোঝার উপায় নেই যে সে একটু আগে কোনো ছেলেকে মেরে হসপিটালে পাঠিয়েছে। কাজ সমান চুলগুলো কাটিং করা, মুখে দাড়ি, চেহারাটা ছিমছাম, কেমন কবি কবি লাগে, সাথে ইনোসেন্টও লাগে। তাকে দেখে মনে হয় না যে তার এত রাগ। এটা তো আমাদের এলাকার ইভান ভাইয়া। এর মধ্যে ইর্তিজা কিছুটা লাফিয়ে নেমে পড়ল নিচে। বাকিরা বোঝার আগেই নিচে চলে গেল। আগে টের পেলে আটকে রাখতো, যেতে দিত না, কিন্তু এখন হাতের নাগালের বাইরে। ইর্তিজা সবগুলো ছেলের সামনে গিয়ে দাঁড়ালো। ইর্তিজাকে দেখে সবাই কেমন সরে গেল। বোঝাই যাচ্ছে ওরা আগে থেকেই ওরে চেনে। সবাই একটু দূরে গিয়ে দাঁড়ালো। ইভান ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে। কাউকে অন্যায়ভাবে মারা ঠিক নয়, আশা করি এতটুকু বোঝার বয়স আপনার হয়েছে। আর আপনি যদি সত্যি আমার কারণে মেরে থাকেন, তাহলে আপনাকে এই অধিকার কে দিয়েছে? আমি কি সেটা জানতে পারি? ইভান একদম শান্ত স্বরে বলল। আমার থেকে বেশি অধিকার আর কারো আছে বুঝি? ইর্তিজা কিছুটা রেগে গিয়ে বলল, কিন্তু সেই অধিকারটা আপনাকে দিল কে? আমি সেটা জানতে চাচ্ছি। প্রিয় বিহঙ্গ, রেখে যাচ্ছ কেন? রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর অধিকারের কথা বলছো? আমার অধিকার আমি নিজেই। ইর্তিজা কিছুটা দমে গেল। ইভানের বলার ভঙ্গি বিভঙ্গ ডাকটা সরে। তার মানে এই সেই লোক এতদিন ধরে আমার পিছনে পড়ে আছে। ওর সাথে বেশি কথা বলেই লাভ নেই। কথাগুলো মনে মনে বলতে লাগতেই চলে যাচ্ছে ইর্তিজা। পিছন থেকে ইভান ইর্তিজাকে ডেকে জোর গলায় বলতেছে, প্রিয় বিহঙ্গ, তোমার সবটুকু অধিকার আমি আদায় করে নিব, কেবল সময়ের অপেক্ষা। সকালের দীপ্তময় লাল টকটকা সূর্যের মতোই খুশিতে লাল হয়ে আছে ইর্তিজা। প্রায় এক সপ্তাহ যাবৎ তার মনটা তেমন ভালো নেই। আর মন ভালো না থাকার কারণ হলো সে 3 ভার্সিটিতে ঝামেলা হওয়ার পর আর কোনো ক্লাস করতে যাওয়া হয়নি। এমনিতেই ভার্সিটি অনেকটা দূরে, তারপর আবার সাম্পার জন্য সেদিন অপেক্ষা করতে গিয়েই ঝামেলাটা হলো। এসব ঝামেলা যেতে চায় না ইর্তিজা, আর সম্পাদের সাথে দেখাও যায় না। এই কারণে মন খারাপ ছিল কিছুটা। কিন্তু আজকে সকাল সকাল মন ভালো হয়ে গেল একটা খবর পেয়ে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই দুঃসম্পর্কের একটা আন্টি ফোন দিয়েছিল। ফোন দিয়ে জানালো ইর্তিজার ভার্সিটির ঠিক কাছে একটা প্রাইভেট স্কুল আছে, যেখানে একজন শিক্ষিকা দরকার। এই সুখবরটাই সকাল সকাল পেল ইর্তিজা। মোটামুটি ছোটোখাটো একটা জব করার অফার বলা যেতে পারে। মা মেয়ের ছোট্ট সংসার। ইর্তিজা 3টে টিউশনি করে। তার মা কোহিনুর রহমান বাসায় কিছু বাচ্চা পোলাপান পড়িয়ে আর সেলাই কাজ করে কোনো রকমের সংসার চালায়।
আর ইর্তিজা ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকে চাচ্ছিল কিছু একটা করতে, যদিও কোহিনুর রহমান রাজি না। ওনার কথা ঠিক হচ্ছে। আমার মেয়ে এখনও ছোট, তাই সে যে টিউশনি করে কিছু আয় করে সেটাতে আলহামদুলিল্লাহ। ইর্তিজা বসে বসে ভাবতেছে। জব করার অফার পেয়ে খুশি হলেও এটা ভেবে মন খারাপ হচ্ছে যে মাকে ছাড়া থাকতে হবে। ওনারা থাকা খাওয়ার ব্যবস্থা করবে বলেছে, ওখান থেকেই আমার ক্লাস করার সুবিধা আছে। এদিকে মা তো জব করারই অনুমতি দেবে না। আর মাকে ছেড়ে গিয়ে অনাথ থাকার কথা শুনলে তো স্ট্রোক করবে মনে হচ্ছে। কোহিনুর রহমান এসে দেখে মেয়ে কিছু ভাবছে। কিরে, মুখ চোখের অবস্থা এমন করে রেখেছিস কেন? খুশি হয়ে আছিস নাকি চিন্তায় আছিস বোঝা যাচ্ছে না কিছুই। আম্মু, একটা কথা বলি, বকা দেবে না তো? তুই আমার বকা দেওয়াকে ভয় পাস নাকি? কি বলবি বল তো তাড়াতাড়ি। শেষ করে নাস্তা করতে হয়। আর কয়েকদিন ধরে দেখছি ভার্সিটিও যাস টাস না, ব্যাপার কি? হ্যাঁ, এই তো সুযোগ, আম্মু ভার্সিটির কথা তুলেছে, যা বলার এখনই বলতে হবে। কপট মিথ্যে রাগ দেখিয়ে বললাম, কিভাবে যাব? মাসের এখনো শেষ হয়নি, হাত পুরো ফাঁকা। টাকা পয়সা ছাড়া ভার্সিটি যাওয়া যায়? আমি না হয় বিলাসিতা করতাম না, কিন্তু গাড়ি ভাড়াটাও তো লাগেই নাকি? আম্মু যেমন কিছুটা নিয়ে গিয়ে বলল, কই আমার থেকেও তো চাস নাই টাকা, আমার কাছে চাইলে কি আমি দিতাম না নাকি? আম্মু আমি এখন বড় হয়েছি, তুমিও বুড়ি হচ্ছ, তাই এখন আমাকে কিছু করতে হবে। তোমার থেকে আর টাকা পয়সা নেওয়া যাবে না। কথাটা বলেই আম্মুর মুখের পানি চাইলাম, বোঝার চেষ্টা করলাম আম্মুর মনের ভাবটা, কিন্তু না, আমি ব্যর্থ। এই মুহূর্তে আম্মুর মুখ দেখে কিছু বোঝাই যাচ্ছে না, তাই আমি আবারও বলতে শুরু করলাম, আম্মু শোনো না, সকালে শারমিন আন্টি ফোন করেছিল। এই থাম, শারমিন আন্টিটা কে? চিনলাম না তো। আরে ওই যে তোমার ছোটকালের বান্ধবী আছে না, সুমি, ওনার মামা তো নাকি কি বোন যে, একদিন না আমাদের বাসায় আসলো সুমি আন্টির সাথে, ওই শারমিন আন্টি। কিন্তু সে কিভাবে তোর নাম্বার পেলো? তোর সাথে কি যোগাযোগ হয়? আমিও কিছুটা দমে গেলাম, আসলে তো নাম্বার কিভাবে পেল? আবার আমাদের কখনো কথাও হয়নি। যাই হোক, এইসব এখন আম্মুকে বলা যাবে না, তাহলে আর চাকরি করাই হবে না। নিজেকে স্বাভাবিক করে বললাম, আরে ওই তো আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে পরিচয় হলো গত সপ্তাহে, ওরই পাশের বাসায় নাকি উনি থাকে বলল, এর থেকেই আমার নাম্বার নিয়েছে হয়তো। আচ্ছা, তা কিসের জন্য ফোন দিল তরে? আসলে আম্মু, আমাদের ভার্সিটি থেকে একটু দূরেই একটা প্রাইভেট স্কুল আছে, ওখানে আমি জব করব। প্লিজ না করো না, আমাকে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, ওখান থেকেই ক্লাস করতে পারবো। একেবারে সব বলে দিলাম, কারণ বাকিটা আম্মু শুনবে কিনা সন্দেহ। আম্মু কিছু না বলে ডিরেক্ট আমার রুম থেকেই চলে গেল। বুঝতে পারলাম আম্মু খুব রেগে গিয়েছে। খুব রেগে গেলে আম্মু কিচ্ছু বলে না, চুপ হয়ে যায়। এখন আম্মুকে কিভাবে বোঝাই? হুট করে মনে পড়লো শম্পাকে আসতে বলতে হবে, শম্পা আম্মুকে সামলাতে পারে, না হয় আমি একা সামলাতে পারবো না। আম্মু হাই প্রেশারের রোগী, আমার একা একা নার্ভাস লাগে, খুব চিন্তা হচ্ছে। এদিকে আম্মু, আরেকদিকে জব, ক্যারিয়ার, সংসার, কি করব আমি? প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি বিশাল এক হল রুমে, যেটাকে আবার ড্রয়িং রুমও বলা যায়। ভীষণ গোছানো আর সুন্দর রুমটা, যেটার প্রশংসা না করলেই নয়, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। বাড়ির বাকি রুমগুলো সুন্দর হবে বোঝা যাচ্ছে। আম্মু তো আসার পর থেকেই মাশাল্লাহ মাশাল্লাহ জপতেছে, সৌন্দর্যে মুগ্ধ হয়ে। আম্মুর সাথে শম্পাও জপছে, তবে আমি নিজেকে কন্ট্রোল রেখেছি, কারণ এতটুকুতে অতটা দুর্বলতা প্রকাশ করার মতো মেয়ে আমি না। মনে মনে একটু ভাব নিলাম আর কি। যাই হোক, এখানে আসার সময়, গেট পেরিয়ে ভিতরে ঢোকার সময় দারোয়ান চাচা আমাদের উদ্দেশ্যে সুন্দর করে সালাম দিয়ে স্বাগতম জানিয়েছিল। তার ওই সালামের শান্তি এখনও বিরাজমান মনে হচ্ছে। রাস্তার একপাশে কাঙ্ক্ষিত এই বাড়িটি চারপাশে দেওয়াল দেওয়া, শুধু থাকার জন্য দোতলা এই বাড়িটি রয়েছে।
আর সবটা জুড়ে আছে শারমিন আন্টির বলা সেই প্রাইভেট স্কুল। তবে শারমিন আন্টি ফুল ইনফরমেশন দিয়েছিল এটা মূলত প্রাইভেট স্কুল হলেও প্রকৃত অর্থে এটা একটা অনাথ আশ্রম, শুধু যাদের বাবা মা নেই সেই বাচ্চাদের জন্য। তবে সুন্দর ব্যাপারটা হচ্ছে এখানে অনেকটা স্কুলের মতো করা হয়েছে, একটা ছোট্ট প্রতিষ্ঠান যেটার জন্য আলাদা শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে, আর বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আলাদা দোতলা করে 2টা বিল্ডিংয়ে। ওখানে আবার ওদের দেখাশোনা করার জন্য অনেক কেয়ারটেকার রয়েছে। আরও একটা 2তলা বিল্ডিং রয়েছে যেটাতে আমার মতো স্টুডেন্ট প্লাস শিক্ষিকাদের থাকার সুব্যবস্থা। সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্যাপার। এখানে আসার পরে এই ইনফরমেশনগুলো সংগ্রহ করেছি। আর সবচেয়ে নজর কাড়া বিষয় হচ্ছে পুরো বাড়ি জুড়ে ফুল আর ফুল, পাশে ফুলের বাগানও আছে। ফুল তো আমার অনেক প্রিয়, মনে হচ্ছে বাড়িটাকে যেন সাজানো হয়েছে আমি আসবো বলে। দারোয়ান চাচা দেখিয়ে দেওয়া রুমে এসে বসার পর থেকে কাউকে দেখতে পাচ্ছে না, শুধু একজন মহিলা এসে বলে গিয়েছে, আপনারা বসেন একটু, খালাম্মা নামাজ শেষ করে আপনাদের লগে দেখা করব। আপনার খালাম্মা এই সকাল 10টা বাজে কিসের নামাজ পড়ে? মহিলাটা কিছু না বলেই চলে গেল। এদিকে আম্মু শম্পার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। এরকম প্রশ্ন করাতে আমি শম্পাকে দুটো থাপ্পড় মেরে বললাম, এমন টাইমে চাষদের নামাজ পড়ে হয়তো উনি। চাষদের নামাজের নিয়ম সাধারণত নফল নামাজের মতো। সূর্য 1/4 উপরে উঠলে গ্রীষ্মকালে 9টা থেকে 10টা আর শীতকালে 10টা থেকে 11টার সময় চাষদ নামাজ পড়তে হয়। কবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাষদের নামাজ পড়া হবে যখন সূর্যের তাপ প্রখর হয়। সহিহ মুসলিম 748। শম্পাকে মা মেয়ে মিলে জ্ঞান দিচ্ছিলাম, এমন সময় একজন ভদ্র মহিলা রুমে প্রবেশ করে আমাদের সবার উদ্দেশ্যে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমু সালামের জবাব দিল। আপনাদেরকে অনেকটা সময় বসিয়ে রাখলাম, কিছু মনে করবেন না আপা? না না, কিছু মনে করিনি আপা, কি মনে করব? আমার দিকে উদ্দেশ্য করে বলল, এটা বুঝি ইতিজা? হ্যাঁ, এটাই আমার মেয়ে ইরতিজা। আপনি এত সহজে চিনে ফেললেন যে? আগে দেখা হয়েছিল বলে তো মনে হচ্ছে না। অবশ্য আমিও কিছুটা অবাক হয়েছি ওনার এত কনফিডেন্স দেখে। ভদ্রমহিলা হাসি হাসি মুখে জবাব দিল, আরে কি যে বলেন না আপা, আমার কাছে একটা মেয়ে আসবে, আর আমি তার সম্পর্কে কিছু না জেনে কিছু না ভেবে কি আর আসতে বলেছি? একটু একটু খোঁজ খবরও নিয়েই আপনার মেয়েকে ডেকে পাঠিয়েছি। আম্মু যেন কিছুটা সান্ত্বনা পেল ওনার যুক্তিতে। অবশ্য আমিও একটু পেয়েছিলাম। আম্মু আর সেই ভদ্রমহিলা আলাপ করছে, এমন সময় আমার ফোনে টুং করে শব্দ হলো। সবার মাঝে বসে আছি, ইচ্ছে না থাকা সত্ত্বেও জানি না কেন ফোনটা চেক করলাম। আর আমি এক মুহূর্তের জন্য যেন জমে যাচ্ছিলাম ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। আমার অবস্থাটা শম্পা মনে হয় টের পেল। কি রে, কি হয়েছে? চল তো একটু আড়ালে যাই। আম্মুকে বললাম, আমি একটু বাইরে যাই আম্মু। আম্মু ধমক দিয়ে বলল, বাইরে কই যাবি? চিনিস না জানিস না, বসে থাক চুপ করে। জানতাম একা ছাড়লে এমন করবি, এই জন্যই একা ছাড়ি না কোথাও, সাথে এসেছি। আম্মু যে এত কথা শোনাবে সেটা আমি ভাবতেও পারিনি। আরে আপা, এসব কি বলছেন মেয়েটাকে? একটু বাইরে যাবে তাতে কি এমন হয়ে যাবে বলেন তো? আমার মেয়েটা থাকলেই তো ওদের নিয়ে ঘুরতো, সে তো কলেজ গেছে, ওদেরকে যেতে দেন, কিছু হবে না, আমার বাড়িতে কোনো রকম ভয় নেই। ওনার কথা শুনে আম্মুর উপর কিছুটা রাগ করেই শম্পার হাত ধরে চলে আসলাম বাইরে। আসার পরেই শম্পা লাফিয়ে উঠল, ইরতু কি হয়েছে বল বল, তোকে এত নার্ভাস লাগছে কেন হুট করে? ফোনের স্ক্রিনটা অন করে শম্পার দিকে ধরালাম ফোনটা। সেখানেই একটা নাম্বার থেকে টেক্সট আসছে, যত চাইবে দেব, যত দূরে চাইতে চাবে তুমি, আমি ততটাই ঠিক তোমাকে কাছে টানবো। বাড়ি পছন্দ হয়েছে তুই তো পাখি। শম্পা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তার মানে ওই ছেলে ইচ্ছে করে প্ল্যানিং করে তোকে এখানে এনেছে? এটা তার বাড়ি, কি করবি এখন? চুপ কর না একটু, একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা জবাব দিব? তোর এই স্বভাবটা না আর গেল না। আচ্ছা নিরিবিলি, একটু শান্ত হয়ে বল,
যে কি করবি। কি আর করবো বল, আম্মুকে কিছু বলা যাবে না, কারণ সেদিন তোকে বাসায় নিয়ে তারপর আম্মুকে রাজি করিয়েছি এখানে আসার জন্য। আম্মু আমার সাথেই চলে আসছে দেখে যাওয়ার জন্য যে আমি কেমন পরিবেশে আসছি। আর তুই তো দেখছিসই, আম্মুর চোখ মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে আম্মু প্রায় রাজি। আর ওই ভদ্রমহিলা বলেছে যে আম্মুকে ও এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে। এটা শুনে তো আম্মু আরও খুশি। এখন যদি আম্মুরে বলি যে চলে যাব, থাকবো না, তাহলে অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? তা তো বুঝতেই পারছি। এখন করবিটা কি? আর এত ভয় পাওয়ার বা কি হলো? নিশ্চয়ই ওই ভদ্রমহিলা ওনার মা হবে। দেখ, ওনাকে তো অনেক ভালো মনে হয়। আর আমিও তো আছি তোর সাথে, তুই তো আমাকেও নিয়ে এসেছিস তোর সাথে। চিন্তা করে তো কিছু হবে না জানি, যা হওয়ার হয়েছে, আর যা হওয়ার তাই হবে। আমিও দেখতে চাই ওই ব্যাত্তব ছেলে কি কি করতে পারে। আর এখন বুঝতে পারছি যে শারমিন আন্টি আমার নাম্বার কোথায় পেল। আম্মুরে তো মারানোর জন্য মিথ্যা বলেছিলাম যে বান্ধবীর থেকে নিয়েছে। আচ্ছা, তুই ওর নাম্বার ব্লক করিস না কেন? তোর মনে হয় শম্পা যে আমি ওনার নাম্বার ব্লক করিনি? যতটা নাম্বার দিয়ে নক দিয়েছে সব ব্লক করে দিয়েছি। সে প্রতিবার নতুন নাম্বার দিয়ে টেক্সট করে। এমন বচ্চাদ একটা ছেলে কেন যে আমার পিছনে পড়লো? দুনিয়াতে এত মেয়ে থাকতে কি করব এখন? সময়টা গ্রীষ্মকাল, বাইরে নীলচে আকাশ, উজ্জ্বল প্রখর রোদ্দুর। এখন সকাল সকাল সূর্য আলো অনেক বেশি প্রখর হয়ে যায়, তাপ বেশি থাকে। আমি আমার ছোট এবং সুন্দর গোছানো রুমটাই বসে আছি। আম্মুকে অনেক মনে পড়ছে। গতকালই আম্মু চলে গেছে। বাড়িওয়ালি আন্টি বলেছে কিছুদিন পর আম্মুরে এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে। আমি যেন মন খারাপ না করি, কিছু লাগলে যেন ওনাকে জানাই, এগুলো বলেই আমাকে সান্ত্বনা দিয়েছিল গতকাল। এখন আমি আম্মুর আসার অপেক্ষায়, যদিও অপেক্ষা করতে হবে বহুদিন। আম্মু ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউই নাই যে আমি তার জন্য অপেক্ষা করব। তাই আমার সবটা জুড়ে আমার আম্মুই। এসব কিছু ভাবতেছিলাম, এমন সময় হঠাৎই শম্পা ওয়াশরুম থেকে বের হয়ে কিছুটা চিল্লিয়ে বলে উঠল, কি রে ইর্তু, কানা করছিস কেন? আমি অনেকটা ভয় পেলাম ও চিল্লানোতে। বুকে 2-3 বার ফু দিয়ে বললাম, সমস্যা কি তোর? কই কাঁদছি আমি? আর এত চিল্লাস কেন সব কিছুতে? একটু আস্তে করে কথা বলা যায় না? আচ্ছা কুল কুল, কান্না করছিস না ঠিক আছে, তবে তোর চোখে পানি টলমল করছে তো। আন্টিকে মনে পড়ছে? আমারও তো আমার মাকে মনে পড়ছে, কিন্তু তোর মতো তো ভ্যা ভ্যা করে কাঁদছি না। যাই হোক, মন খারাপ করিস না। তোর হবু শাশুড়ি তো বলেছে তোর আম্মুরে নিয়ে আসার ব্যবস্থা করবে। অনেকটা আয়েশ করেই কথাগুলো বলল শম্পা। শম্পার কথা শুনে আমি শতভাগ হতভম্ব হলাম। এগুলো কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? হবু শাশুড়ি মানে কি? হ্যাঁ, ও মা, বুঝতেছিস না? বাড়িওয়ালি আন্টি তো ইভানের আম্মু, সেটা কি ভুলে গেলি? আর সে শুধু বাড়িওয়ালি না, পাশাপাশি তুই যে প্রতিষ্ঠানের শিক্ষিকা হচ্ছিস সেটারও প্রিন্সিপাল। দেখ শম্পা, উনি আমার প্রিন্সিপাল, আমি এতটুকুই মানি। তুই আর ওসব ফাউল কথাগুলো বলে আমাকে রাগিয়ে দিস না প্লিজ। দরজার ওপাশ থেকে কেউই একজন বলে উঠল, ইর্তিজা আপুর রাগও আছে বুঝি? আমি আর শম্পা দুজনেই দরজার দিকে তাকালাম। ঠিক পুতুলের মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মাশাল্লাহ, মেয়েটা এত সুন্দর, ওর কাছে নিজেকে কাক মনে হচ্ছে। যাই হোক, মেয়েটারই চিনতে পারলাম না, আগে দেখি নাই বলে কথা, চিনব কি করে? ইতিমধ্যেই সে বলে উঠল, ভেতরে আসতে বলবে না? আমি আর শম্পা দুজন একসাথে বলে উঠলাম, হ্যাঁ আসো আসো। সে 1 সেকেন্ডও দেরি না করে রুমে এসে খাটের এক কোণায় বসে পড়ল। তারপর হাসতে হাসতে জিজ্ঞেস করলো, নিশ্চয়ই আমাকে চিনতে পারো নাই। পরিচয়টা দিচ্ছি তাহলে। আমি হলাম ইফা মির্জা, মিস্টার শাফওয়াত মির্জা ও মিসেস কোহিনুর মির্জার একমাত্র মেয়ে, আর ইরফান মির্জার একমাত্র আদরের বোন। আমার বুকটা কাঁপতেছে ইভার পরিচয় শুনে। জানি না কেন এমন হচ্ছে, হয়তো সেই ইভানের জন্যই আমার এই অবস্থা।
শম্পা কিছুটা লাফিয়ে পড়ার মতো বলল, ও আচ্ছা আচ্ছা, তা তোকে তো দেখলাম না। আসলে আপু, কালকে কলেজ থেকে ফেরার পথে এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম কিছু কাজে, তাই বাসায় ফিরতে লেট হয়ে গিয়েছিল। আম্মু বলেছিল তোমাদের কথা, রাতে আসতে পারি নাই বলেই সকাল সকাল চলে আসলাম তোমাদের দেখতে। আর আজকে কলেজেও যাব না, সারাদিন তোমাদের সাথে আড্ডা দিব। এক নাগারে কথাগুলো বলে এবার আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো ইভা। ইর্তিজা আপু, রাতে সমস্যা হয়নি তো? ঘুম ভালো হয়েছে তো? আমি হাসার চেষ্টা করে মুখে বললাম, না, সমস্যা হয়নি তেমন। আর মনে মনে ভীষণ অবাক হচ্ছি এটা ভেবে যে এই মেয়ে এত শিওর হয়ে আমাকে চিনল কিভাবে। আগে তো দেখা হয়নি আমাদের। আমি যে ইর্তিজা সে এতটা শিওর কিভাবে হচ্ছে? তাহলে কি, না না, আর ভাবতে পারছি না এসব। এর মধ্যেই ইভা বলল, আরে আপু, আমি তো তোমাদের ডাকতে এসেছিলাম। আম্মু পাঠিয়েছে নাস্তা করার জন্য তোমাদের ডাকতে। বলেছে এই 2 দিন আমাদের মেহমান তোমরা, তারপর থেকে না হয় নিজেরা যা করার করবে। এগুলো বলেই তাড়া দিল যাওয়ার জন্য। কিন্তু আমার একটু ইচ্ছে করছে না যেতে, ভয় লাগছে কেমন। আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম। আমার অবস্থা বুঝতে পেরে মিকি হাসি দিয়ে বলল, কি রে, চল যাই, খিদে পেয়েছে তো। কিছু হবে না ইর্তু, পাখি চলো। এখন আমার আরো বেশি বিরক্ত লাগছে। কিছু করার নেই, যেতে হবে ভেবেই রওনা হলাম। আমাদের বিল্ডিংয়ের পাশেরটাই ওদের বাসা। মাঠের এক পাশ দিয়ে 2-3 মিনিট হেঁটে ওদের বাসার মেইন ডোরে পৌঁছালাম। মেইন ডোরে বড় করে লেখা সুখালয়। মনে মনে ভাবছি ভীষণ সুন্দর তো লেখাটা, কিন্তু গতকাল চোখে পড়ে নাই। তবে বাইরের গেটে যে ছিল মির্জা ভিলা, ওটা আবার দেখেছিলাম। পুরো বাড়িটা আসলেই অনেক সুন্দর। যাই হোক, এত কিছু ভাবতে ভাবতে মেইন ডোর পেরিয়ে সেই সুন্দর ড্রয়িং রুমটাই দেখা পেলাম। আমি যথাসম্ভব পিঁপড়েদের মতো হাঁটছি। এর মধ্যে ডাইনিং টেবিল থেকে আন্টি বলে উঠল, কী রে, কখন পাঠিয়েছি? এতক্ষণে সময় হলো তোদের? তাড়াতাড়ি আই। এই তো আম্মু, চলে এসেছি তো। ইতিমধ্যেই ডাইনিং টেবিলে নজর পড়তেই আমি শক খেয়েছি। আমার পা থেমে গেল আর সামনে এগোতেই ইচ্ছেই করছে না। শম্পার হাত চাপটে ধরেছি। শম্পাই ব্যথায় হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। ইভান টেবিলের ডান পাশের একটা চেয়ারে বসে এক মনে খাচ্ছে। ওনার দিকে তাকাতেই যেন আমার ভয় হচ্ছে। সেদিন ভার্সিটিতে রাগের মাথায় কি জানি বলে ফেললেও এখন বা পরে ওনাকে সামনাসামনি কিছু বলার সাহস আমার হবে বলে মনে হচ্ছে না। ওনারে কেন জানি আমার ভয় লাগে। শম্পাকে মিনমিনিয়ে বলছি, শম্পা কিছু কর প্লিজ। ও মা, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন এখনো? আসো এদিকে। আমি পাটা একটু পিছিয়ে নিয়ে দৌড় দিব ভাবছি। এমন সময় আন্টি আবার বলে উঠল, এই ইর্তিজা, কি হয়েছে? ওদিকে যাচ্ছ কেন? আমি ভয় তোতলাচ্ছি। খেতে আসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না মানে আন্টি, হই আর কি। ওর তোতলানো দেখে আন্টি ভেবেছে ওয়াশরুমে যাবে। ব্যাস হয়ে গেল। ও আচ্ছা, ওয়াশরুমে যাবে? আমি বলে উঠলাম, না, আমি ওয়াশরুমে যাব না। শম্পাও সাথে সাথে বলে উঠল, আমিও তো যাব না। আমাদের এই কাহিনীতে সবাই হতবাক হয়ে একজন আরেকজনের চোখাচোখি করছে। অতিরিক্ত নার্ভাসনেসের কারণে আমরা কি বোকামিটাই না করে বসলাম। সকলের নীরবতায় ফাটল ভেঙে দিয়ে এবার জোরে হেসে উঠল। ওর হাসি দেখে আন্টি সহ আমরা সবাই হেসে উঠলাম। আমি একটু লুকিয়ে ইভানের দিকে তাকালাম, সেও হাসছে কি না দেখার জন্য। দেখলাম সে যথাসম্ভব হাসি লুকিয়ে রেখে খাচ্ছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আজ ইভা কলেজ যাবে না, আমাদেরও যেতে দিবে না বলে মনে স্থির করেছে। আজ সারা দিন তার সাথে আড্ডা আর ঘোরাঘুরি করতে হবে বলে জানিয়ে দিয়েছে আমাদের।
সকালে নাস্তা খেয়ে চলে আসছি রুমে। আপাতত একটু রেস্ট নিয়ে পরে আড্ডা দেওয়া যাবে। আর রুমটাও একটু গুছিয়ে নিতে হবে। এমনিতেই রুমটা মাশাল্লাহ খুব সুন্দর, কিন্তু তাও একটু এদিক সেদিক করে মনের মতো করে নিব। আমি আবার এসব ব্যাপারে খুব সেন্সিটিভ। আর এদিকে আমাদের চম্পা বয়ফ্রেন্ডের সাথে কথা বলা নিয়ে মহা ব্যস্ত। তার আবার রুম টুম নিয়ে পুরো মাথা ব্যথাই নেই। গোয়াল ঘরেও সে গরুর মতো ঘুমাতে পারবে, শুধু পারবে না বয়ফ্রেন্ডের সাথে কথা না বলে ঝগড়া করে ঘুমাতে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আম্মু কল দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুই কেমন আছিস? ওখানে ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তবে তোমার জন্য মন খারাপ হচ্ছে খুব। এতটুকু বলেই থামলাম, কারণ এই মুহূর্তে আম্মুকে যেন আরও বেশি মনে পড়ছে আর কান্না পাচ্ছে। কিন্তু এটা আম্মুরে বুঝতে দেওয়া যাবে না, তাই যথাসম্ভব কান্না গিলে নিয়ে হেসে কথা বলার চেষ্টা করছি। আম্মু নিজেকে যথাসম্ভব লুকানোর চেষ্টা করছে, সেটা বুঝতে পারছি। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, খেয়েছিস তো? কি খেলি? হ্যাঁ আম্মু খেয়েছি। আর জানো, কোহিনুর আন্টি খুব আদর আপ্যায়ন করছে আমাদের। যাক আলহামদুলিল্লাহ, ভদ্রমহিলা খুব ভালো একজন মানুষ, সেটা আমি বুঝতে পেরেছি। আর এই জন্যই তো তেমন ভয় পাচ্ছি না। আচ্ছা, তুমি রান্না বান্না করছো তো? ওষুধগুলো খাও তো ঠিকঠাক? আরে হ্যাঁ, ঠিকঠাক চলছে সব। আর ওই যে পাশের বাসার সাদিয়া তো প্রায় আসে আমার কাছে। যে শুনেছে তোরে খুব সুন্দর বাড়িতে রেখে আসছি, সেই থেকে আস্তে আস্তে আমার কাছে খোঁজ খবর নিচ্ছে। আর বারবার তোর সম্বন্ধে জিজ্ঞেস করছে। আর বারবার বলছে খালাম্মা আগামীতে গেলে আমাকে নিয়ে যাইও, আমি যাব ইতু আপুকে দেখতে। তাহলে তো ভালোই হয়েছে। ঠিক আছে, নিয়ে এসো একেবারে। ঠিক আছে। আচ্ছা মা, সাবধানে থাকিস। আচ্ছা আম্মু, আল্লাহ হাফিজ। এই ইতি আপু, চলো বাইরে বৃষ্টি হবে মনে হচ্ছে। ইভা এসেই চিল্লানো শুরু করলো বৃষ্টিতে ভিজার খুশিতে। কিন্তু গ্রীষ্মকালের বৃষ্টি তো আর বৃষ্টি না, তা তো হচ্ছে ঝড়। বাইরে উঁকি দিয়ে দেখলাম আকাশের অবস্থা একেবারেই অন্ধকার। দেখলেই কেমন ভয় লাগে। নতুন জায়গা, তাই আর বের হতে ইচ্ছে করলো না। কিন্তু কে শুনে কার কথা? ইভা আমাকে আর সম্পারে কোনো রকমই টেনে হিচড়ে বাইরে নিয়ে এলো। নীল অন্ধকার আকাশের নিচে তিনজন মানব দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাসের স্বাদ নিচ্ছে। ব্যাপারটা খুব বেশি খারাপ না। বাতাসে চারপাশের গাছপালা দুলছে, গাছের ফুলগুলো যেন বাতাসে বাতাসে নেচে উঠছে। হঠাৎ খেয়াল করলাম একপাশে আম গাছ থেকে গাছের আম পড়ছে। এই দৃশ্য দেখে আমরা তো দিলাম এক দৌড়। ভীষণ আনন্দের সাথে আম কুড়ালাম। আম কুড়াতে কুড়াতে হঠাৎ খেয়াল করলাম কেউই আমাদের দেখছে। হ্যাঁ, ইভান। সে দোতলার বেলকনিতে দাঁড়িয়ে আমাদের দেখছে একধানে আর মিটিমিটি হাসছে। আমি তাকে ভয় পাই আগে থেকে, জানি না কেন। তাকে দেখলেই আমার ভয় লাগে। আর এখন হুট করেই তাকে দেখে ভূত দেখার মতো ভয় পেলাম আমি। সামনে দেখি ফিরেই শম্পা আর ইভারে খুব করে জোর করতেছি রুমে চলে যাওয়ার জন্য। প্রায় 5 মিনিটের মতো অনুরোধ করতেছি, প্লিজ চলে আয়, প্লিজ রুমে যাই। কিন্তু কে শুনে কার কথা? ওরা মতো ওদের কাজে। রাগে দুঃখে আমি পিছন ফিরে যে রুমের উদ্দেশ্যে দৌড় দিব ভাবছি, অমনি দেখি ইভান আমার পিছনে। আমি ভয়ে কি করব না করব ভেবে পিছু পা হতে গিয়ে পড়ে গেলাম ঠাস করে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? আর এই বেড়ার সামনে কেন আমার বারবার লজ্জায় পড়তে হয়? উপস, আল্লাহ, ওঠায় না আমারে। কি লজ্জা, কি লজ্জা। কি রে ঋতু, পড়লে কি করে? আমি কি ভেবে পড়েছি এটা কি এখন আমি আবার পড়ে তোকে দেখাবো নাকি? বজ্জাত, ওঠা আমাকে। ইভা আর শম্পা আমাকে টেনে তুললো। এদিকে ইভান সাহেব 2 হাত প্যান্টের পকেটে রেখে ভাব নিয়ে দাঁড়িয়ে থেকে মজা নিচ্ছে। এই ঝড়ের মধ্যে সে এমন একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিছুই হয়নি। না হচ্ছে ঝড় আর না আমি এখানে পড়ে আছি। ওনার ভাব সাব এমনটাই মনে হচ্ছে। দুঃখে কষ্টে রাগে লজ্জায় আমি আবারও দৌড় দিলাম রুমে। শম্পা ওদের সাথে মজা নিয়ে একটু পর আসলো আমার পিছনে পিছনে। যা যা ফ্রেশ হয়ে আয়। আহারে,
মেয়েটা পড়ে গেল। মজা নিয়ে কথাগুলো পড়তে চেয়ে শম্পা আমাকে। ওর কথা শুনে আমার রাগ একদম মাথায় উঠে গেল। এই যা তো, সামনে থেকে সর ঢং। তখন এত করে বললাম চলে আয়, কিন্তু কে শুনে কার কথা? যা, এখন আসছিস কেন? তখন চলে আসতে বললাম, তখন আসলে তো আর আমাকে পড়তে হতো না। ওরে বাবা রে, এখন আমাদের দোষ হলো বুঝি? তোরে দৌড়াতে বললো কে? দৌড়াতে গেলি কেন তুই? ওই ব্যাটা ইভানের যত দোষ। হুম, এখন আবার তার দোষ। তোর আশেপাশে যারা থাকবে তাদের দোষ, আর তোর কোনো দোষ নাই। সে কি বলেছে তোকে দৌড়াতে? তাকে দেখলেই তোর দৌড়াতে কেন হবে? সে কি তোরে খেয়ে ফেলবে? আচ্ছা হয়েছে, যা, বুঝতে পারছি তুই রাজাকার। মীর জাফর আমার বন্ধু হয়ে আরেকজনের পক্ষ নিচ্ছিস। আচ্ছা হয়েছে, যা তো ফ্রেশ হয়ে আয়, ভর্তা করে আম খাবো। তুই খা তোর আম, খাবো না আমি। কি রে তো চল। কই যাব? ও মা, আম খাবি না? এত কষ্ট করে ওষটা খেয়ে পড়ে আম কুড়ালি। দেখ, মেজাজ খারাপ করিস না আর, যা খা গিয়ে তুই তোর আম, আমি খাবো না। আরে ইরতু পাখি, রাগ করে না প্লিজ। তোকে ছাড়া আমি কিছু করি নাকি বল? আয় না প্লিজ। আচ্ছা তোকে খেতে হবে না, শুধু আমার সাথে চল। কই যাব? আম তো রুমে বসেই খাওয়া যায়, এইটার জন্য আবার অন্য কোথাও কেন যেতে হবে? আরে তুই এত নিরামিষ কেন বলতো? রুমে বসে আম খাবো? বাহিরে এত সুন্দর ওয়েদার রেখে ছাদে গিয়ে খাবো, আর আড্ডাও দেওয়া হবে। সেই একটা ওয়েদার এখন, বৃষ্টির পর ওয়েদার সুন্দর হয়, সেটা বুঝি জানিস না? তোরা আড্ডা দে যা, আমি গেলে আমাকে আবার লজ্জায় পড়তে হবে। আরে ইভান তো থাকবে না, সে থাকলে তো তুই লজ্জায় পড়তি নাকি? সে কখনোই থাকে না, তবে চলে আসে পরে। শম্পা জোর করে আমাকে শেষমেশ নিয়েই এলো ছাদে। সত্যি বলতে এই ছাদের দৃশ্যটা একেবারেই মনোমুগ্ধকর। এত সুন্দর ওয়েদার, আহা কি শান্তি! এই সুন্দর ওয়েদারে আমার মনটা হুট করেই ভালো হয়ে গেল, হালকা হালকা লাগছে এখন। ছাদের এক পাশে শম্পা আর ইভা মিলে আম কেটে প্রস্তুত করছে খাওয়ার জন্য। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ পিছনে পুরুষালী কণ্ঠ শুনে চমকিয়ে তাকালাম। ওমা, আবার ইভান! নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামীকাল।